টাইম আউট পেজের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে। বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের সুপার 8 নামটা আসলেই সুপার 8 হয়েছে, কারণ হচ্ছে যথার্থ হয়েছে। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ বা এখন যে ম্যাচগুলো বাকি আছে প্রত্যেকটা ম্যাচ এখন জাঁকজমকপূর্ণ হবে আশা করছি। যেমন হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ আছে সামনে, তারপর হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ। এই যে সামনে যে ম্যাচ দুটো আছে খুব জমে উঠেছে। আপনার কি মনে হয় ভাই? ভারত অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ আফগানিস্তান দুটো ম্যাচে একদম এমন একটা পর্যায়ে আছে যে যার দিকে তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশও কিছুটা। বিশেষ করে আজকে যে ভারত অস্ট্রেলিয়া খেলা রয়েছে সেখানে অস্ট্রেলিয়াকে ভারত যদি 55 রান বা তার থেকে অধিক রানে হারাতে পারে, সেক্ষেত্রে ভোরবেলা বাংলাদেশ এবং আফগানিস্তানের যে খেলাটি রয়েছে সেটি তো পুরোপুরি জমে যাবে। এবং সেখানে আফগানিস্তানকে যদি বাংলাদেশ 31 রানে বেশি হারাতে পারে প্রথমে ব্যাটিং করে, বাংলাদেশের সমূহ সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে যাওয়ার, যেটি আমরা দেখেছি 2022 সালে বিশ্বকাপে বাংলাদেশের একটা যথেষ্ট সম্ভাবনা ছিল টি-20 বিশ্বকাপে। আবারও সেই সম্ভাবনা দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। তবে এটা তো হচ্ছে আমাদের গাণিতিক একটা সমীকরণ যার মাধ্যমে আমরা সেমিফাইনালে পৌঁছাতে পারি, একটা আশা রাখতে পারি। তবে আসলে টি-20 বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের কি আদৌ সম্ভাবনা আছে? আমাদের যে বিগত ম্যাচগুলোর পারফরমেন্স বা হচ্ছে আমাদের প্লেয়ারদের যে কন্ডিশন, আপনার এটা কি মনে হয় যে আমরা আদৌ কি সেমিফাইনালে যেতে পারবো কিনা? আসলে সত্যি বলতে বাংলাদেশের সমর্থক হিসেবে, বাংলাদেশি দর্শক হিসেবে আমরা তো এটা আশা করতেই চাই সবসময়, আমরা সবসময় দেখতেই চাই যে আমরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবো, ফাইনালে খেলবো। কিন্তু দলের যে ধরনের অবস্থা, বিশেষ করে আমাদের ক্যাপ্টেন শান্ত যে ধরনের ফর্মে রয়েছেন, যদিও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে তিনি যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছেন, বেশ কিছু রানও করেছেন, মোটামুটি স্ট্রাইক রেটও ভালো রেখেছেন, কিন্তু ওই এক ম্যাচ বাদ দিলে শান্তর যেমন অবস্থা হচ্ছে, ওই সাগরে মানুষ যখন হচ্ছে কুল হারিয়ে সাঁতার কাটে দিক খুঁজতে চায়, বাংলাদেশ দলের অবস্থাও কিন্তু আসলে এর থেকে ভালো কিছু না। বিশেষ করে দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার আমরা যদি সাকিব আল হাসানের দিকে তাকাই, যিনি দীর্ঘকাল প্রায় ক্যারিয়ারের 17 বছরে 15 বছরেই টি-20তে কিংবা ওয়ানডেতে, টেস্টে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে থেকেছেন, তিনি যেভাবে পারফরমেন্স করছেন সেটাকে আদৌ আপনার মতে ভালো কিছু করছেন তিনি? এখন সাকিবের বিষয়টা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমি একটু আপনার কথার মধ্যে অ্যাড করবো। সেটা হচ্ছে সাকিবের এখন প্রায় ক্যারিয়ারের শেষের দিকে, সে এখন অবসরের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। তো এই পর্যায়ে এসে সাকিবের পারফরমেন্সটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বাকি দলের প্লেয়ার যারা আছে তাদের পারফরমেন্সটা। কারণ সাকিবের এখন অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে বাকি প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করতে পারে সেটা আমাদের দলে কাজে দেবে। বাট আমরা যদি সম্পূর্ণটাই সাকিবের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকি যে সাকিব ভালো করবে নয়তো আমাদের টিম ভালো করতে পারবে না, সেক্ষেত্রে সাকিবকে তো আমরা আর কয়েকদিন পরে পাবো না। হ্যাঁ, সেটা আপনি ঠিক বললেন, কিন্তু এ বিষয়ে সেবার যদিও তিনি বিভিন্ন বিতর্কিত বিষয় মন্তব্য করার জন্য বিখ্যাত, কিন্তু গত ম্যাচের পর তিনি যে কথাটি বলেছেন সাকিবের অভিজ্ঞতার বিষয়ে, আমি সেবাকে ওই কথাটাই বলবো। সাকিব কি আসলেই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাচ্ছেন কিংবা কাজে লাগাচ্ছেন দলের জন্য, নাকি তিনি দলের প্রতি সম্পূর্ণ উদাসীন? হ্যাঁ, সেটা তিনি বাংলাদেশের সংসদে একজন এমপি হয়েছেন, তিনি রাজনৈতিকভাবে তার রাজনৈতিক কেরিয়ার এস্টাবলিশ করছেন, কিন্তু আমরা যদি দর্শক হিসেবে প্রশ্ন তুলি, তার প্রথম চাহিদা বা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশ জাতীয় দল। যে বাংলাদেশ জাতীয় দলের মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের আজকে সাকিব আল হাসান হয়ে ওঠে। কিন্তু তিনি বিশ্বকাপে, বিশেষ করে আমরা যদি 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের দিকেও নজর রাখি, বাংলাদেশ দল যখন হচ্ছে কেবলমাত্র এয়ারপোর্টে পৌঁছেছে, সেখান থেকে ফটোশুটের পর প্লেনে উঠবে, আমরা কি দেখতে পাচ্ছিলাম সাকিব আল হাসান কোনো এক চ্যানেলে ইন্টারভিউ শেষ করে দৌড়ে এসে দলে ফটোশুটে যোগদান করছেন। তিনি তখনও ব্যস্ত, যখন বাংলাদেশ দল, তিনি তখন বাংলাদেশ দলের অধিনায়ক, দল বিশ্বকাপে যাচ্ছে, তিনি তখনও ব্যস্ত তার নিজস্ব শুটিংয়ে, নিজস্ব অ্যাডভার্টাইজমেন্টে, নিজস্ব পিআর প্রোগ্রামে। আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজের মুখে স্বীকার করেছেন তার আইসাইট খারাপ হয়ে গিয়েছে, তিনি বল চোখে দেখতে পারতেছেন না, এবং আমরা সবাই জানি এটার জন্য অ্যাডজাস্টমেন্ট করার জন্য তিনি তার ব্যাটিং স্ট্যান্সের পরিবর্তন এনেছেন, তার ঘাড়ের যদি আমরা দেখি শোল্ডারের দিকে এবং চোখের যে দৃষ্টিভঙ্গি সেটা অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছেন, কিন্তু তিনি বেশ কয়েকবারই ব্যর্থ হয়েছেন, বিশেষ করে আফগানিস্তান
শেষ জিম্বাবুয়ে সিরিজে তিনি দেখেছি বল বুঝতে না পারে আউট হয়ে গিয়েছেন, এবং এখানেও যেখানে দেখছি পুল শটে, যেটি পুল শটে একসময় সাকিব আল হাসান যথেষ্ট শক্তিশালী ছিলেন, কাট শটে শক্তিশালী ছিলেন। আমরা কিন্তু 2023 সালে বিশ্বকাপেও দেখেছি তিনি পাতিলালাকে হচ্ছে কাট করতে যে স্কোয়ার কাট করতে যে, যেটা হচ্ছে সাকিবকে বলা হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্কোয়ার কাট ব্যাটসম্যান, কিন্তু সেই স্কোয়ার কাট করতে যেই তিনি হচ্ছে পায়ের টাইমিং গড়বড় হওয়ার কারণে এবং পায়ের স্ট্যান্স ঠিকঠাক না থাকার কারণে আউট হয়েছে দুবার। আমরা কিন্তু তিনি এইসব বিষয় নিয়ে আদৌ কাজ করেছেন কি করেননি এটা তো আমার প্রশ্ন থেকে যাবে। তবে ক্যারিয়ারের এই শেষ বেলায় এসে সাকিবের বিষয়ে আমার একটাই বলা অভিজ্ঞতা থাকবে, আপনি বাংলাদেশের কিংবদন্তি হিসেবে থাকুন এবং শেষ পর্যন্ত পারফরমেন্স দিয়ে দলে টিকে থাকুন, নামের ভারে টিকে থাকার দরকার নেই। আমরা অনেক আমাদের অভিজ্ঞতা আলোকে দেখেছি যে আমাদের যারা অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছেন তারা অনেকেই ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে হতাশাজনক পারফরমেন্স দিয়ে দল থেকে চলে গিয়েছেন, যেটা আমাদেরকে হতাশ করেছে। আমরা সাকিব আল হাসানের প্রতি বলতে চাই যে ওই বিখ্যাত যে লাইনটা আছে যে এ লিজেন্ড ডাইস ইটস বেটার when he is a লিজেন্ড, কিন্তু যখন আপনি ভিলেন হয়ে যাচ্ছেন, যখন দলের বোঝা হয়ে যাচ্ছেন, তখনও আপনি নিজস্ব ক্যারিয়ার বিল্ড করার জন্য ছোটখাটো কিছু রেকর্ডের জন্য এখনো দলে থাকবেন কি থাকবেন না সেই বিষয়ে তো সিদ্ধান্ত সাকিব আল হাসান নিবেন। এবং আমরা জানি তিনি হচ্ছে একটা যে বলেছিলেন ভাই, কথাটা মনে আছে যে তিনি ততদিনই দলে থাকবেন, তিনি ততদিনই ক্রিকেট চালিয়ে যাবেন যতদিন তিনি মনে করবেন ড্রাইভিং সিটে তিনি আছেন, তিনি প্যাসেঞ্জার হতে চান না। তো এই বিষয়ে আপনার মতামত কি? তিনি কি আদৌ ড্রাইভারের সিটে আছেন না প্যাসেঞ্জার হয়ে গিয়েছেন? আপনি যদি সাকিবের বিশ্বকাপ বিশ্লেষণ করেন বা আপনি যদি বিশ্বকাপ নিয়ে তার বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, তখন দেখবেন যে সাকিবের মধ্যে আপনি কোনো কমতি দেখতে পারবেন না। কিন্তু বর্তমান যে বাংলাদেশ টিম, আমার এটা শুধুমাত্র যে মনে হচ্ছে যে বর্তমান যে বাংলাদেশ টিম, তো সেক্ষেত্রে সাকিবকে বাদ দিয়ে আপনার রিপ্লেসমেন্টে আরেকজন আপনি কাকে দেখতে চান বা আপনার কি মনে হয় সেটা সাকিবের রিপ্লেসমেন্টে কে হবে? প্রশ্ন যে সাকিব যদি এই মুহূর্তে, সাকিব যদিও একদম যাচ্ছে তাই পারফরমেন্স করতেছে, সাকিবকে আসলে বাদ দেওয়ারও সময় হয়ে গিয়েছে, কিন্তু সাকিবের রিপ্লেসমেন্ট কোথায়? বিসিবি গত 17 বছরে নাজমুল হাসান পাপন 2011 সাল থেকে মোটামুটি বিসিবি ক্ষমতায় আছেন, বিসিবি অনেক পরিবর্তন এসেছে তিনি বলছেন, কিন্তু এক সাকিবের, হ্যাঁ আমরা জানি যে সাকিবের কোনো বিকল্প হবে না, কিন্তু এক সাকিব যে চলে যাবে, সাকিব ক্যারিয়ার শেষের দিকে, এই বিষয়ে বিসিবির পরিকল্পনা কি? সাকিব গেলে তার জায়গায় কে খেলবে ব্যাটিং হিসেবে বা বোলিং হিসেবে কে আসবে, এটা তো গেল। তবে লাস্ট খেলা আপনি কি খেয়াল করেছেন যেখানে আমাদের প্রায় 100-200 রানের কাছাকাছি টার্গেটে চেস করতে হচ্ছিল, সেখানে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তানজিম তামিম তিনি হচ্ছে একটা মাত্র হচ্ছে 31 বলে 29 রানে একটা সেফ ইনিংস খেলে চলে গিয়েছেন, যেখানে আমাদের 200 স্ট্রাইক রেটে তাকে ব্যাটিং করার অপশন ছিল এবং তিনি কোনো রিস্কও নেননি। তো এই যে নিজের ক্যারিয়ার বাঁচাতে, নিজেকে দলে জাস্ট ধরে রাখতে, দল হারুক বা জিতুক এই ধরনের মনোভাব সরে রেখে নিজের হচ্ছে সেলফিশ খেলা, এটা বিষয় তো প্রশ্ন এসে যায়। তারপর লিটন যেভাবে পারফরমেন্স একের পর এক লাগাতারভাবে খারাপ পারফরমেন্স করে যাচ্ছেন, তিনি উঠে থেকে মোটামুটি ভালো করলেও একের পর এক ব্যাটসম্যানের ব্যর্থ হচ্ছে, এসব শেষ করতে আসলে দল বিষয়ে আসলে কিছু বলার নেই, এই বিষয়ে দর্শকই ভালো মতামত দিবে। তো দর্শক, বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স, দলের এই ধৈর্য অবস্থা, সাকিবের যাচ্ছে তাই ব্যাটিং, বোলিংও একদম হচ্ছে ইম্প্যাক্টলেস বোলিং বিশ্বকাপে, বিশেষ করে স্লো পিচগুলোতেও, এই বিষয়ে দর্শক আপনাদের মতামত আপনারা টাইম আউট পেজে জানাবেন, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।